আমরা অনেকেই, অনেক আলোচকই এই কথাটা বলেছে, এবং আমি দেখলাম যে বিভিন্ন প্ল্যাটফর্মে এই কথাটা বলা হয়েছে, আপনারা ভয় পাবেন না, সেনাবাহিনীর সদস্যরা আপনাদেরকে গুলি করবে না, সেনাবাহিনীর সদস্যরা আপনাদের জীবনের নিরাপত্তা দেবে। এই বাস্টার্ড সেনাবাহিনী তাদের প্রহরায়, এরা শান্তি মিশনে যায়, পৃথিবীর বিভিন্ন দেশে তারা শান্তি প্রতিষ্ঠা করতে যায়। এই কুত্তার বাচ্চা সেনাবাহিনী কি করে? তাদের প্রহরায় আমার সন্তানেরকে গুলি করে। একটা দুইটা গুলি না তো, আপনি 18 তারিখ রাতে থেকে শুরু করে 23 তারিখ পর্যন্ত, মানে তারা ঘেরাও করে, তারা ইন্টেলিজেন্ট রিপোর্ট দিয়ে এদেরকে দিয়ে না, আবার সেনাবাহিনী নিজেরাও গুলি করছে। হ্যাঁ, নিজে গুলি করছে। নেত্র নিউজ রিপোর্ট করেছে না, সেনাবাহিনী গুলি করেছে। না, এখানে আমি একটা কথা বলতে চাই, আমি একটা রিপোর্ট পাইছি, এটা আমি একটু শেয়ার করতে চাই। সেটা হলো লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আলী, ডিজিএফআই, সে এই যে 3 জন সমন্বয়ক, আপনার আসিফ, নাহিদ এবং রশিদ, 4 জন, মানে আরেকজনের নাম আমি এই মুহূর্তে মনে পড়ছে না, এই 4 জনকে সে ধরে নিয়ে যায়, এবং ধরে নিয়ে গিয়ে তারা তো সংবাদ সম্মেলন করছে, তাদেরকে মেরে ফেলতে চাইছে বা গুম করতে চাইছে, যে কোনো কারণে হয়তো করে নাই। আমাদের জানা মতে, আমি যতদূর তথ্য পাইছি, যুক্তরাষ্ট্রের এমবেসি এই ব্যাপারে হস্তক্ষেপ করছে, নাইলে হয়তো তাদেরকে মেরে ফেলতো অথবা গুম করতো, আমি জানি না, কারণ এখনো তো আমি জানেন ব্ল্যাক আউট, সব খবর পাচ্ছি না। তবে লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আলী, হি ডিড দিস থিংস, এবং সে এদেরকে নিয়ে গিয়ে চোখ বন্ধ করে, আপনি এই যে নাহিদ ইয়েকে তো পিটাইছে, মানে আসিফকে, তারপরে এই যে রশিদকে খুবই পিটাইছে, এবং তাদেরকে যে কোনো কারণে হোক হয়তো তাদেরকে মারে নাই। এই লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আলী, রিপিট নেম, বাংলাদেশের মানুষ তোমাদের নাম মনে রাখবে, বাংলাদেশের মানুষ লেফটেন্যান্ট কর্নেল রিদওয়ান তোমাকে মনে রাখবে। তুমি গুলি করছো মিরপুরে, ব্রিগেডিয়ার জাকারিয়া তোমাকে মনে রাখবে, মেজর জেনারেল আমিনুল ইসলাম তোমাকে মনে রাখবে। আমিনুল হক না আমিনুল ইসলাম, সাকিব ভাই আমাকে একটু আপনি কারেক্ট করে দিন আমি যদি ভুল বলে থাকি। আমিও ঠিক খেয়াল নেই আমার নামটি। হ্যাঁ, খুব সম্ভবত আমিনুল হক, কারণ তার ভাই তো ওই জাহাঙ্গীরনগরের ওই যে ছাত্রলীগের গুন্ডা ছিল, ওর ভাই, ও তো এখন এমপি। ও আচ্ছা, এনামুল হক শামীমের ভাইয়ের কথা আপনি বলছেন? হ্যাঁ 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 হ্যাঁ, তাহলে হক, হ্যাঁ আমিনুল হক, এরা আমিনুল হকই হবে। হ্যাঁ, জি। তো এই যে আর্মি গুলা, টিটু ভাই, বাস্তবতা হচ্ছে আমরা তো মনে করছিলাম এখানে এখনো জিয়াউর রহমানের মতো, ওসমানীর মতো, আমি এই নামগুলো সবসময় বলি, যারা ভালো সেনাবাহিনীর অফিসার ছিল, ইমামুজ্জামান, আপনি জানেন ইমামুজ্জামান 96-এ যদি না থাকতো, 9 ডিবের জিওসি না থাকতো, খালেদা জিয়াকে তো ওই দিন মেরে ফেলছিল। আবার জেনারেল মতিন যদিও পরে নষ্ট হয়ে গেছে। তারপরে এই যে ফজলুর রহমান, মনে করেন, যারা বিএসএফ এর মাইরা একদম তক্তা করে দিয়েছিল 2000 সালের জুলাই মাসে, এরকম অফিসার ছিল বলে আমরা মনে করছি এখানে ভালো লোক আছে। কিন্তু আজকে যে আমাদের এই হাজার হাজার ছেলে মেয়ের উপর, লক্ষ লক্ষ ছেলে মেয়ের উপর যে এরকম হাসিনার থাক, ভারতীয় গোয়েন্দাদের সহযোগিতা করে আমাদের সেনাবাহিনী নামে আমাদের যে দেশপ্রেমী যাদেরকে বলে, এই বদমাইশ গুলাকে, এই শয়তানের বাচ্চাগুলাকে, এই যে মোদির মুদ খাওয়ার এই বাচ্চাগুলাকে, আমি সেনাবাহিনীকে বলছি, তোমরা যে আর জিয়ার অনুসারী নাও, তোমরা যে আর বাংলাদেশ চাও না, তোমরা যে ভারতের পাঁচটা গোলাম হইছ, হাসিনার পেটিকুট ধো, হাসিনার পেটিকুটের নিচে যে তোমাদের অবস্থান, সেটা আমরা এতদিন না। কিন্তু আমার প্রশ্ন আমি সাকিব আপনার কাছে করতে চাই, মানে আমি এটাকে কোনোভাবেই নিতে পারছি না যে এত কিছুর পরও, এটা কিন্তু প্রমাণিত, এত কিছুর পরে এই সেনাবাহিনী, বাংলাদেশের এই সোনাবাহিনী, আমি এটাকে সেনাবাহিনী বলি না, এটা সোনাবাহিনী, এই সোনাবাহিনী, এই বাস্টার্ড সোনাবাহিনী বাংলাদেশের, তারা আমাদের কাছে যতটুকু তথ্য আসতেছে যে ভারতের ইন্ধনে, ভারতের রয়ের ইন্ধনে, এবং আমি যতটুকু খবর পাচ্ছি যে এখন পর্যন্ত
সবকিছু নিয়ন্ত্রণ করছে ভারতের র। এবং হাউ ইট ইজ পসিবল, আমার দেশ কোথায়, বাংলাদেশকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে, এটা এ ব্যাপারে আপনি একটু কিছু বলবেন। এবং আমি একটা জিনিস খুব পরিষ্কার করে বলতে চাই, মানে আপনি নিশ্চয়ই আপনার মন্তব্য দেবেন। সাকিব, আপনার কাছে কি মনে হয় যে শেখ হাসিনা এক্সিস্ট করছে? শেখ হাসিনা নাই। শেখ হাসিনা ক্ষমতায় থাকার কোনো যুক্তি নাই, কারণ শেখ হাসিনা এক্সিস্ট করছে না। এত ঘটনার পরে, অর্থাৎ এত ঘৃণা, এত অপমান, এত মানে কি বলবো লাঞ্ছনা, এত মানুষের অভিশাপ, আমার কাছে তো আমি বিশ্বাসই করি না হাসিনা ক্ষমতায় আছে। নো, হাসিনা সেই মানে আগের যে দম্ভ, আগের যে মানে সবকিছু আমি নিয়ন্ত্রণ করব, এটা ধূলিসাৎ হয়ে গেছে, নাই। শেখ হাসিনা নো মোর। আপনি কি মনে করেন? জি, ধন্যবাদ টিটো ভাই। তো আমি যেটা মনে করি যে আসলে শুরুর থেকে আমাদের মানে আমরা যারা এই রাজনৈতিক বিশ্লেষক রয়েছি বা অনুসন্ধানী সাংবাদিকতা করছি বা যাই করছি, আমি মনে করি যে আমাদের ন্যারেটিভটা আসলে এই ঘটনার পর থেকে এখন থেকে ইটস হাই টাইম আমরা আমাদের ন্যারেটিভটা চেঞ্জ করি বা আমাদের যে ভুলভ্রান্তিগুলো হয়েছে সেটা আমরা স্বীকার করি। আমাদের ভুলভ্রান্তি কোথায় হয়েছে? যে আমরা ওই যে একটা এক্সপেকটেশন করেছিলাম যে আমাদের সেনাবাহিনী তারা দেশপ্রেমিক, তারা অন্তত আমাদের ছেলেদের উপর গুলি চালাবে না। এটা ছিল আমাদের একটা সম্পূর্ণরূপে একটা ভ্রান্ত ধারণা। ভুল ধারণা। কারণ কি? আপনি দেখুন ২০১৮ সালে যখন রাতের বেলা ওই ভোটের নির্বাচন হলো, তখন কিন্তু এই সেনাবাহিনীর গাড়ি ভোট কেন্দ্র দিয়ে যখন যাচ্ছিল, তখন মানুষ কিন্তু গিয়ে বলছিল যে, "এখানে দেখুন কেন্দ্র দখল করে আওয়ামী লীগের লোকরা নৌকায় সিল মারছে।" সেনাবাহিনীর লোকরা ওগুলো দেখেও কিন্তু না দেখার ভান করেছে। True. সেনাবাহিনী যদি মানে সহযোগিতা না করত তাহলে ২০১৮ সালের রাতের বেলা ভোটও হতো না। সেনাবাহিনী সহযোগিতা না করলে ২০২৪ সালের ডামি নির্বাচনও হতো না। তো ২ টি নির্বাচনে সেনাবাহিনী চোখের সামনে একটা অনৈতিক কাজ সমর্থন দিয়ে গেল। তো সেই সেনাবাহিনীর ভেতরে যে নৈতিকতা এক্সিস্ট করে, এটা আমরা যারা বিশ্বাস করেছিলাম, আমরা বোকার স্বর্গে বাস করেছি। তা আমাদের এই নিজেদের যে একটা এনালাইসিস এ যে ভুল ছিল, এটা আমাদের স্বীকার করতে হবে যে আমরা আমাদের সেনাবাহিনীটাকে একটু ওভার এস্টিমেট করে ফেলেছিলাম। আমরা ভেবেছিলাম যে সেনাবাহিনীতে ওই আজিজের মতো লোক, শফিউদ্দিনের মতো লোক, এই গুটি কয়েক অফিসার বাদ দিলে বাকি সবাই মহামানব, সবাই খুব ভালো, সবাই খুব দেশপ্রেমিক। অথচ আমরা এটা ভুলে গেছিলাম যে এদেরকে তো হাসিনা অনেক বেশি মাত্রায় সুযোগ সুবিধা দিয়ে রেখেছে। BMW গাড়ি দেয়। আরো যত ধরনের ফ্যাসিলিটি আছে সব দেয়। আমরা টিটো ভাই শুরুর থেকে আমরা আমাদের হিসাবে ভুল ছিল। আমাদের দু হিসাবে ভুল হাজার ছিল। ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি পিলখানাতে যখন হত্যাকাণ্ড ঘটানো হলো ভারতের প্রত্যক্ষ মদদে, তখন থেকেই আমাদের হিসাবে ভুল ছিল। ৫৭ জন দেশপ্রেমিক অফিসারকে যখন ভারতের ইশারায় মেরে ফেলা হয়েছিল, আমাদের মনে থাকা তখন উচিত ছিল যে এটা একটা গভীর একটা ব্লু প্রিন্টের অংশ। যেটা এক্সাক্টলি। হাসিনাকে দীর্ঘমেয়াদে, শেখ পরিবারকে দীর্ঘমেয়াদে ক্ষমতায় রেখে ভারতের স্বার্থ চরিতার্থ করার একটা অংশ। তো আমাদের ওখান থেকেই কিন্তু হিসাবটা ভুল ছিল। আপনার মনে আছে যে ওই সময় ইলিয়াস আলীর মতো একজন দেশপ্রেমিক নেতা, তিনি ভারতের বিরুদ্ধে যেভাবে সোচ্চার হয়ে কথা বলছিলেন, তিনি তো কখনো ভাবেননি যে আমি এভাবে কথা বলতে গেলে আমাকে গুম করে ফেলবে। যে আমার লাশটি পর্যন্ত আমার পরিবার আর কখনো পাবে না। তো ইলিয়াস আলীর পরিণতিটা যখন আমরা দেখলাম, তখন থেকে কিন্তু আমাদের বুঝা উচিত ছিল যে আমাদের দেশটা কিন্তু আমাদের দেশ আর নাই। ইলিয়াস আলীর গুমের ঘটনা, বিডিআর পিলখানার ঘটনা, তখন থেকেই কিন্তু আমাদের দেশের পুরো রাজনীতির যে একটা স্ট্রাকচার ছিল আগে, যে এক টার্মে বিএনপি থাকবে, এক টার্মে আওয়ামী লীগ থাকবে। আবার বিএনপি থাকবে, আবার আওয়ামী লীগ থাকবে। এভাবেই কিন্তু চলে আসছিল আমাদের দেশের রাজনীতি। রাজনীতির পুরো গতি প্রকৃতিই কিন্তু ২০০৯ সাল থেকে পাল্টিয়ে দেয় আওয়ামী লীগ। এবং তারা ২০০৯ সাল থেকেই কিন্তু বলছিল যে ২০৪১ সাল পর্যন্ত আমরা ক্ষমতায় থাকবো। কিন্তু আমরা ওই ডিজিটাল বাংলাদেশ বা তারা যে বলছিল ২০৪১ সাল বা আজীবন ক্ষমতায় থাকবে, আমরা ওগুলোকে মনে করতাম এগুলো ঠাট্টা মশকরা। আওয়ামী লীগ এগুলি মুখের কথার কথা বলছে। এই ওরা এক টার্মও ক্ষমতায় টিকতে পারবে না। এই দেখা গেল ওই হেফাজতে ইসলাম তারা ২০১৩ তে আন্দোলন করেই হয়তো সরকার ফেলে দেবে। এ ধরনের মানে আমরা একেকবার একেকটা আশায় বুক বেঁধেছি। কিন্তু আমরা বুঝিনি যে এই গভর্নমেন্টটাকে সাপোর্ট করছে ভারতের মতো একটা শত্রু রাষ্ট্র। যে রাষ্ট্রটা একটা দীর্ঘ পরিকল্পনায় হাসিনাকে বসিয়ে রেখে তাদের স্বার্থ সিদ্ধি করবে এবং ওই মতলবেই কিন্তু তাকে ক্ষমতায় ওই ২০০৯ সাল থেকে বসানো হয়েছে। এবং সেই ব্লু প্রিন্ট এর অংশ হিসেবেই কিন্তু তারা এই সেনাবাহিনীর ৫৭ জন অফিসারকে তারা হত্যা করল। এবং এভাবেই আমাদের সেনাবাহিনীতে তাদের যে নিয়ন্ত্রণ বা আধিপত্য ওই যে শুরু করেছে সেটা কিন্তু প্রতিনিয়ত বাড়তে আপনার আয়নাঘরের
যে রিপোর্টটা নেত্র নিউজে করলো সেখান থেকে তো স্পষ্ট করে বলা হলো যে ওখানে আয়নাঘরের ভিতর হিন্দি ভাষায় কথা বলার শব্দ পাওয়া গিয়েছে। তো এখন এটা তো আমরা মোটামুটি আমাদেরও যে সূত্র রয়েছে তার মাধ্যমে জানি যে আমাদের সেনাবাহিনীর ভেতরে ভারতীয় লোকজনের অনুপ্রবেশ আছে এবং সেনাবাহিনীতে যখন প্রমোশন দেয়া হয় কাউকে সেখানে যে তাদের একটা ভেটিং প্রক্রিয়া, সেখানে ভারতের সরাসরি হস্তক্ষেপ থাকে। আপনি ভারতের গুড বুকে না থাকলে কখনোই সেনাবাহিনীর সেনাপ্রধান হতে পারবেন না। তো এগুলো তো আমরা জানি যে আমার দেশের সেনাবাহিনীর প্রধান সেটা ডিটারমাইন করে ভারত। তো এখন এজন্যই এটাকে তো এখন আর ওই দেশপ্রেমিক সেনাবাহিনী বলার কোনো উপায় নেই। এই সেনাবাহিনী এখন সম্পূর্ণ ভারতের নিয়ন্ত্রণে থাকা একটি বাহিনী। এটা একটা ভারতীয় নিয়ন্ত্রিত বাহিনী। যেটাকে জ্যাকব ভাই রাইটলি বলেন যে সোনা বাহিনী। তো এখন এই সোনা বাহিনী এদের উপরে যারা আমাদেরকে একটা আশা দিয়েছিল এবং আমি বলতেই চাই যে হ্যাঁ, এই সেনাবাহিনীর প্রাক্তন যারা ছিলেন তাদের মধ্যে কেউ আমাদেরকে এরকম অনেক বেশি আশা দিয়েছিলেন। যে সেনাবাহিনী জনগণের উপর গুলি চালাবে না। আপনারা গণ-অভ্যুত্থান করতে রাস্তায় রাজপথে নেমে আসুন। সেনাবাহিনী জনগণের পক্ষে থাকবে। তো এটা তো আমাদের সকলকে বিভ্রান্ত করেছে। আমাদের এই যে কোমলমতি শিক্ষার্থীরা তারা তো একটা ওই বিশ্বাসেই রাস্তায় নেমেছিল যে না, দেশপ্রেমিক সেনাবাহিনী অন্তত তারা আমাদের জনগণের উপর গুলি চালাবে না। কিন্তু আমরা কি দেখলাম? এই যে ভিডিও ফুটেজ গুলো যে আমরা দেখছি এগুলো তো নিজের চোখকে বিশ্বাস করতে কষ্ট হয় যে না, আমাদের দেশের সেনাবাহিনী আমাদের জনগণের উপর গুলি চালাবে। আমাদের ট্যাক্সের টাকায় যারা চলে, আমাদের যে জাতীয় বাজেটের একটা বড় অংশ এই সেনাবাহিনীকে দেয়া হয়। এই সেনাবাহিনী আমাদের দেশের শিক্ষার্থীদের উপর গুলি চালাবে। এটা তো আমাদের কল্পনারও বাইরে ছিল একসময়। যে যত খারাপই হোক সেনাবাহিনী, আমরা বুঝছি যে হ্যাঁ, সেনাবাহিনীকে শেখ হাসিনার পক্ষ থেকে অনেক বেশি সুযোগ সুবিধা দেয়া হচ্ছে, দলীয়করণ করা হয়েছে। কে কতটা আওয়ামী লীগের প্রতি লয়াল তার উপর ভিত্তি করে তাদের প্রমোশন দেয়া হয়। We know all of this. বাট তারপরেও আমরা তো ভেবেছিলাম যে অন্তত ন্যূনতম যে একটা বিবেক বা বিচার শক্তি এটা বাংলাদেশের অন্য যেকোনো আ বাহিনীর থেকে সেনাবাহিনীর কর্মকর্তাদের মাঝে বেশি এক্সিস্ট করে বা দেশপ্রেমটা এক্সিস্ট করে। সেটা কিন্তু আমরা ভেবেছিলাম। কিন্তু সেই সেনাবাহিনী যখন আমরা দেখলাম যে তারা একটা এই যে যেটা আমাদের একজন দর্শক লিখেছেন যে তারা ভারতীয় কুত্তা, তারা এই ভারতীয় কুত্তা বাহিনীতে পরিণত হয়েছে। তো এটা আরো নির্লজ্জ উদাহরণ কিন্তু এই ছাত্র গণ আন্দোলনের সময় আমরা দেখতে পেলাম। এবং এই আন্দোলনটা কিন্তু আমাদেরকে আসলে অনেক কিছু চোখের সামনে ধরিয়ে দিল যে আমরা এতদিন যে কিছু ভ্রান্ত ধারণায় ছিলাম যে আমাদের সেনাবাহিনী দেশপ্রেমিক, আমাদের সেনাবাহিনী জনগণের উপর গুলি চালাবে না। এই ধারণাটা কিন্তু আমাদের এখন একদম পুরা ভেঙে চুরমার হয়ে গেছে। এবং এই আন্দোলনে আমি মনে করি বেশ কিছু সফলতার মাঝে এটা একটা অন্যতম সফলতা যে আমরা এতদিন পুলিশকে আমরা পুলিশ লীগ বলতাম, ছাত্রলীগকে ছাত্রলীগ, পুলিশ লীগ, কুত্তা লীগ মানে যতগুলি লীগ ছিল এখন এই সেনাবাহিনী কিন্তু হয়ে গেল সেনা লীগ। তো এখন এগুলো সবাই হচ্ছে গণশত্রু। এগুলো আমরা আইডেন্টিফাই করতে পারলাম। তো এই ছাত্রদের আত্মত্যাগের মাধ্যমে অন্তত একটি বিষয় পরিষ্কার হয়ে গেল যে সেনাবাহিনীকে আমরা দেশপ্রেমিক সেনাবাহিনী বলে আখ্যা দিতে পারি না। এরা জনগণের শত্রু, এরা আমাদের জাতির শত্রু, এরা আমাদের দেশের শত্রু একটা বাহিনীতে পরিণত হয়েছে। আর যদি এখন কেউ বলে যে না, ওয়াকারের মতো একজন সেনাপ্রধান, তার মতো কয়েকটা অফিসার বাদে বাকি সবাই ভালো। আই এম সরি টু সে আমি এটা বিশ্বাস করি না। আমি এটা বিশ্বাস করি না। আপনারা যদি সিঙ্গল আউট করেন যে ওয়াকার এবং ওয়াকারের ও আশেপাশে কয়েকজন খারাপ, বাকি সবাই ভালো। নো, আমি এটা বিশ্বাস করি না। কারণ আপনি একটা অভ্যুত্থান ঘটাতে গেলে কিন্তু ওই ওয়াকারের মতো আশেপাশের ওগুলোকে উড়িয়ে দেওয়ার জন্য আরেকটা ব্রিগেড হলেই কিন্তু যথেষ্ট। আপনার 9 ডিভিশন যদি একটু রেজিস্ট করে, 46 ডিভিশন যদি একটু রেজিস্ট করে তাইলেই তো হয়ে যায়। তো এখানে কারো মধ্যে কোনো মনুষ্যত্ব নাই। এদের মধ্যে যদি মনুষ্যত্ব থাকতো এরা কিন্তু এর একটা অভ্যুত্থান ঘটাতো। কিন্তু এরা এটা ঘটাবে না। কারণ এদের ওই সুযোগ সুবিধা, আরাম, আয়েশ, BMW গাড়ি সবই তো এদের আছে। এরা কেন জনগণের কাতারে এসে দাঁড়াবে? এরা দাঁড়াবে না। তো সেজন্য আমি মনে করি যে আমাদের কথায় যদি আমাদের ছাত্ররা মিসগাইডেড হয়ে থাকে, আমরা যদি ছাত্রদেরকে এ ধরনের মিথ্যা আশ্বাস দিয়ে থাকি যে তোমরা রাজপথে নামো, সেনাবাহিনী তোমাদের উপর গুলি চালাবে না এবং এর জন্য যদি একটা ছাত্রের জীবন হানি হয়ে থাকে, তো সেজন্য আমি আজকে অন ক্যামেরা আমি এই ছাত্রদের কাছে আমি ক্ষমা চাচ্ছি। যে আমাদের ভুল হয়েছে, আমাদের অ্যাসেসমেন্ট এ ভুল হয়েছে, আমরা ক্ষমা চাই। কারণ আমরাও ভাবিনি যে আমাদের এই সেনাবাহিনী এতটা নৈতিকভাবে অধঃপতিত হয়েছে। এবং পাশাপাশি আমি আরো একটা কথা বলতে চাই যে, আজ আমি দেখতে পাচ্ছি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামীপন্থী যারা মানে যাদের বিবেক বা মনুষ্যত্ব বলতে কিছু নেই, তারা ট্রোল করছে। কি ট্রোল করছে? আপনি দেখেছেন যে গণ অধিকার পরিষদের তারেক উম সে কিন্তু একটা ভিডিও ফুটেজে দেখলাম সে বলছিল যে আমি আম দেশের মালিকানা বুঝে নিতে এসেছি। ঐটাকে কেন্দ্র করে তারা এখন ট্রোল করছে। ওই ফুটেজটা একদিকে রাখছে, আর তারেক যখন পুলিশের হেফাজতে আছে, ওই দৃশ্যটা একদিকে রাখছে। ২ টাকে দেখিয়ে তারা বলার চেষ্টা করছে যে এখন তাকে ডিম থেরাপি দেয়া হবে। মালিকানা বুঝে নিতে আসছে, এখন তাকে ডিম থেরাপি দিয়ে এটার মালিকানা বুঝিয়ে দেওয়া হবে। এরকম একটা ট্রোল করছে আওয়ামী লীগের লোকজন। তা আমি এই বিবেক মনুষ্যত্বহীন এই লোকদের কাছে প্রশ্ন করতে চাই যে, তোমাদের শেখ মুজিবুর রহমান, তোমাদের সো কল্ড জাতির পিতা, সেও তো ওই ৭১ সালের আম যখন মুক্তিযুদ্ধ শুরু হলো, তখন সেও তো পাকিস্তান হানাদার বাহিনীর হেফাজতে চলে গিয়েছিল। তখন যদি তাকে নিয়ে এরকম ট্রোল করা হতো, তোমাদের বা আমাদের কাছে কেমন লাগতো?
তো একটা দেশ আমরা জানি যেটা ভারতের করদ রাজ্য হওয়ার পথে বা হয়ে গিয়েছে ইতিমধ্যে। সেই দেশটার আমরা মালিকানা তো আমরা সকলেই বুঝে নিতে চাই এবং সেই দেশেরই তরুণ প্রজন্মের একটা প্রতিনিধি হিসেবে তারেক তার আবেগ থেকে ওই কথাটা বলেছে। এখন আজকে তোমরা ভারতের সহায়তায় এই সো কল্ড পুলিশ বাহিনী বানিয়ে তার গণতান্ত্রিক অধিকার সে এক্সারসাইজ করেছিল। এর অপরাধে তাকে আটক করে নিয়ে গিয়ে রিমান্ডের নামে নির্মম নির্যাতন করছো। তারপর তাকে দিয়ে এই সিআরআই কে দিয়ে ট্রোল করে ভিডিও বানাচ্ছ। তোমাদেরকে খালি একটা কথাই বলব যে আসলে এই দিন তো দিন না। অবশ্যই এই জুলুম বা এই নির্যাতনের তো একটা অবসান হবেই। আজ যারা ক্ষণিকের হাসি হাসছে বা প্রশান্তি লাভ করছে, আমি তাদেরকে বলতে চাই যে তোমাদের কি মনে হয় যে শেখ হাসিনা ক্ষমতায় আছে? আমি তো মনে করি না যে শেখ হাসিনা ক্ষমতায় আছে। আমি দেখতে পাই যে একটা কফিন রয়েছে। ওই কফিনের মধ্যে একটা মৃত লাশ পড়ে আছে যেটা শেখ হাসিনার মৃত লাশ। যেটাকে নরেন্দ্র মোদির পক্ষ থেকে হাওয়া দিয়ে জীবিত করে রাখা হয়েছে এবং আমাদের সামনে ওই লাশটা এসে প্রতিদিন নানা ধরনের কথাবার্তা বলছে। বলছে যে শেখ হাসিনা পালায়া যায় নাই। শেখ হাসিনা দেশেই থাকে। এই যে কথাবার্তাগুলো আমরা দেখছি, তার প্রেস কনফারেন্স দেখছি, তার চাটুকার সাংবাদিকরা তাকে তোষামোদি করছে। তিনি একদিন কালো শাড়ি পরে আসছেন, একেকদিন অন্য শাড়ি পরে আসছেন। এই যে শেখ হাসিনা নামে একটা মানুষ যে আমাদের সামনে এসে কথা বলছেন, উনি কি জীবিত?